কথাটা শুনতে পাচ্ছেন? একটু কেউ যদি একটু রিপ্লাই করতে পারেন খুব ভালো হয়। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন কেউ? ক্লিয়ারলি ভয়েসটা শুনতে পাচ্ছেন? শুভহাজি স্যার, নতমস্তকে প্রণাম। লাইভের অপেক্ষায় থাকি 2022 ডেট ফার্স্ট টাইম ড্রেসটা। সেদিনেই অনেক খুশি হব সবাই যখন একসাথে স্কুলে ফিরতে পারবো। এখনও পর্যন্ত আমরা 23 জেলা একসাথে মিলে এখনও পর্যন্ত আমাদের অনেকে হারিয়ে গেছে। একসময় অনেকেই ছিল গ্রুপে, অনেকেই একের পর এক হারিয়ে গেছে। অনেকেই কিন্তু আর এই লড়াইয়ের ময়দানে নেই। তবু আমরা ধরে রেখেছি, জানি না শেষ কোথায়। এবারে হয়তো শেষ হবে, আশা রাখছি এই আগস্ট মাসেই হয়তো বিশেষ কিছু পেতে পারবো। থ্যাংক ইউ শাকিলা পারভিন ম্যাডাম, ক্লিয়ার শোনা যাচ্ছে। দেখুন, ধন্যবাদ প্রসেনজিৎ ভাই, ধন্যবাদ শুভজিৎ শশী খা, আলিম মালিক, গুরুপদ পায়রা, ধন্যবাদ। তো প্রথমে যে কথাটা বলবো, একই কথা বারবার বলি, 19 তারিখটা কেন গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের কবে পরীক্ষা হয়েছিল আমরা জানি। 2 মাস এর মাথায় আমাদের নোটিফিকেশান দেওয়া হয়, মানে রেজাল্ট পাবলিশ করা হয়। রিয়াজ হক, হ্যাঁ, রেজাল্ট পাবলিশ করা হয় এবং রেজাল্ট পাবলিশের পর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি সরকারের কথার ভিত্তিতে উনিও কথা বলেছিলেন যে এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, ন্যূনতম 2বার, কোনো টেট পাস বসে থাকবে না। তা আজকে কত হলো, সেই 2023-এর 10ই মার্চ থেকে আজকে 2025-এর আগস্ট, প্রায় 2-2.5 বছর 3 বছর হতে চললো, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। 23টা জেলার ডিপিএসসিতে যে পরিমাণ শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি, সরকার তো সব শূন্যপদ বাইরে বের করে না। তো 23 জেলার ডিপিএসসিতে যে শূন্যপদ আছে, প্রত্যেকটা ডিপিএসসি কোথাও 3000, কোথাও 2000, কোথাও 1500, তো গড়ে যদি 2000 করে ভ্যাকান্সি থাকে, তাহলে 46,000 বাদ দিয়ে হলেও 40,000 ভ্যাকান্সি কিন্তু আমাদের আছে। যদিও আমাদের যে পরিসংখ্যান, এই শূন্যপদ বেড়ে অন্তত 55, 60, 65 মতো শূন্যপদ কিন্তু আছে। সেই জায়গায় নিয়োগ হচ্ছে না, স্কুলগুলো বন্ধ হচ্ছে, শিক্ষার্থী কমছে, স্কুল ছুট বাড়ছে, ড্রপ আউট বাড়ছে, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। এই দায় সরকার নেবে না? আপনারা যারা বাড়িতে বসে থাকবেন বা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আরে আপনার স্কোর 29 হতে পারে, আপনার স্কোর 30 হতে পারে, পরিষ্কার জানাচ্ছি, শুধু 29 স্কোর পেয়ে কিন্তু আপনি প্যানেলে আসবেন এই চিন্তা ভাবনাটা করলে ভুল হবে। যার 29 আর যার 23, যার 22, প্রত্যেকেই প্যানেলের মধ্যে ঢুকবে, প্রত্যেকেই। 29 স্কোর পেয়ে 2 মাস দেরিতে হলেও আমি পেয়ে যাবো, ইন্টারভিউ দাঁড়াবো, হয়ে যাবে। এই মেন্টালিটিটা পরিবর্তন করুন। এই মেন্টালিটিটা পরিবর্তন করুন যে আমার 29 স্কোর, আমার 30 স্কোর, আমি দাঁড়াবো, হয়ে যাবে। আর এই মেন্টালিটি পরিবর্তন হবেও, শেষ পর্যন্ত আসি। এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। এতদিন যখন 2.5-3 বছর অপেক্ষা করতে পেরেছি, আর 2 মাস অপেক্ষা করতে পারবো। যারা বেশি বেশি স্কোর নিয়ে বাড়িতে বসে থাকবেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমরা ভাবুন তো, 2022-এর সেপ্টেম্বর মাসের 29 তারিখে নোটিফিকেট হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে আজ কটা বছর কেটে গেল, আমাদের মূল্য নেই। যাদের 26, 27, 28, 29 বছর বয়স, অনেকেই কাঁদতে অনেকে বিয়ে করে নিয়েছে, দাদা আর পারলাম না। অনেকে বাড়িতে টাইম চেয়ে নিয়েছে, হবে তো এবছর, হবে তো আগস্ট মাসে, হবে তো, এইরকম করে করে আমি চোখের সামনে অনেকে হারিয়ে যেতে দেখেছি। তারাও ইন্টারভিউর অপেক্ষা কিছুদিন ছিল, তারপর বিয়েও করলো, আবার পরবর্তীকালে তাদের বাচ্চা হয়ে গেল, কিন্তু আমাদের নোটিফিকেশন এলো না। বলতে লজ্জা লাগছে, এটা হাসির কিছু নেই, আমার চোখে দেখা। ইন্টারভিউর জন্য 6 মাস অপেক্ষা করে বিয়ে করলো, আর অপেক্ষা করতে পারলো না, তারপর বাচ্চা হলো, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? পাশের রাজ্য বিহার, সবাই কথা বললে বলবে রাজনীতি খুঁজবে। বিহার কোন দল আছে দেখবো না, বিহারে প্রত্যেকবার ধারাবাহিক নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? কেন হবে ব্যতিক্রম? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, পথে নামও ছিনিয়ে নাও। পুলিশ প্রশাসন চাইবে তোমার আন্দোলন বারণ করবে, আন্দোলন তারা চায় না, তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে বাড়ি গিয়ে ঘুমাও। এই গত 2.5 বছর ডেপুটেশন দিয়েছি, 5-7 জন করে গিয়ে দেখা করে এসেছি প্রাইমারি পর্ষদ সভাপতির সাথে, বিকাশ ভবনের বড় বড় আধিকারিক, স্কুল শিক্ষা দপ্তরের, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বড় বড় আধিকারিক, কমিশনারের সাথে কথা বলে এসেছি আমরা। একের পর এক ফিরিয়ে দেওয়া হয়েছে। 22 স্টেটের শূন্যপদ চেয়েছে, সেই ফাইলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাবতে পারছেন আপনারা? আর 16,500 রিক্রুটমেন্ট করেছিল, কোন পরিস্থিতিতে? যখন বিহারে ভোট, একটা দলের উত্থান, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চাপের হয়ে যাচ্ছিল, আমরা জানেন ভালো করে। এদিকে হাইকোর্টের অর্ডারে আপনার আপার প্রাইমারি প্যানেল বাতিল হয়ে গেছিল, সেই মুহূর্তে রাতারাতি নিয়োগের নোটিশ দেওয়া হয়েছিল 16,500 ক্ষেত্রে। 2017 সালে রেজাল্ট তখন দিইনি, পরীক্ষাও নেয়নি, 16,500 নিয়োগ হয়ে গেল রাতারাতি শূন্যপদ ক্রিয়েট করে। আর স্বচ্ছ ঠেট প্রত্যেকের কাছে কার্বন ওএমআর কপি আছে। খেলা হচ্ছে। আমরা একটা সরকারকে ভোট দিয়েছি, একটা সরকারকে বের করে আরেকটা সরকারকে ভোট দিয়েছি। কিসের জন্য ভোট দিয়ে সরকার গঠন করেছি? আমরা একটা সরকারকে বিতাড়িত করেছি, আমরা জনগণ, সাধারণ জনগণ, আর একটা সরকারকে এনেছি এই করার জন্য? এটা চলতে পারে না।
আমাদের 40,000-50,000 ভ্যাকান্সি দিলে আমরা আর কোনো প্রাইমারি টেট পাস কেউ থাকবে না, কেউ আন্দোলন করতে যাবে না। এই বিষয়টা কেন বোঝা হচ্ছে না? 40-45,000-50,000 ভ্যাকান্সি দিলে সব বেরিয়ে যাবে, আর টেট পাসও রাস্তায় থাকবে না, আন্দোলনও হবে না। পরীক্ষা নেবে, অল্প অল্প করে টেট পাস হবে, তাদের নিয়োগ দেবে, কোনো চাপ থাকবে না। কেন আন্দোলনটা করতে হবে? আর এই আন্দোলন করতে করতে টেনশনে আমাদের মাথায়ও তো রক্তক্ষরণ হতে পারে। আমরা কাদো ভালো আছি, চেহারা দেখে মনে হচ্ছে, কার কি কখন বলছি কেউ বুঝতে পারছি না, কার কোন কথা লেগে যাচ্ছে বুঝতে পারছি না। সত্যি কি মানসিকভাবে ভালো আছি? দেখুন, আমরা মমতা ব্যানার্জির কাছে যাচ্ছি না, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, আমরা ব্রাত্য বসুর কাছে যাচ্ছি না, আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছি। সরকার চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবে। আমরা একটা সরকারকে চেঞ্জ করে একটা সরকারকে এনেছি। এইভাবে একটা নিয়োগ 2010 সালের পর থেকে একটা ধারাবাহিক নিয়োগ থমকে গেছে, যারা আমরা তার পরপরই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা ভেবেছিলাম যে বছরে প্রত্যেকবার এসএসসি হয়, বছরে প্রত্যেকবার প্রাইমারি টেট হয়, আমরা চাকরি পেয়ে যাবো। এই 10, 11, 12, 13 পরে গিয়ে সবই রেগুলার হয়ে গেছে। এককালীন 1 লাখ 1.5 লাখ করে নিয়োগ করে দুর্নীতি করে সব বসে গেছে। আজকে ধারাবাহিক নিয়োগ নেই। যারা ডিএলএড করছে, কোন দিকে তাকে ডিএলএড করছে জানি না, কোনো একটা দিশা নেই, নির্দিষ্ট একটা রুটিন নেই। যেটা পিএসসি মিসেলেনিয়াসের ক্ষেত্রে একটা বছরে একটা ক্যালেন্ডার থাকে, টেটের কোনো ক্যালেন্ডার নেই। আরে সরকারি অফিসে লোক গ্রুপ ডি 1-2 জন না থাকলেও চালিয়ে দেওয়া যায়, সরকারি অফিসে 1-2 জন গ্রুপ ডি না থাকলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু স্কুলগুলোতে ধারাবাহিক নিয়োগ না হলে কারা শিখবে, কোথায় শিখবে? প্রত্যেকেই আমরা এই কর্মজীবনে, সংসার গার্হস্থ্য জীবনে আমরা পদার্পণ করি কি কারণে? যে সন্তান হবে, সেই সন্তানটাকে ভালো জায়গায় পড়াবো, শিক্ষায় শিক্ষিত করব, ভালো কিছু তার স্বপ্ন পূরণ হবে, এই চেষ্টাই তো সবারই থাকে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে ইরেগুলার নিয়োগের জন্য দায়ী কে? সবাই বলছে, সরকারি লোক বলছে আইনি জটিলতা। কেন জটিলতা তৈরি হচ্ছে? আজকে যে স্যার মারা গেলেন, রাষ্ট্রবিজ্ঞানের স্যার সোরেন স্যার মারা গেলেন, টেনশন ডিপ্রেশনে মাথায় রক্তক্ষরণ হয়ে মারা গেলেন। আজকে তার 2টো বাচ্চা রয়েছে, তার একটা বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা। ওনার স্ত্রী কি করে সংসার চালাবে কেউ বুঝতে পারছে না। আজকে কোনো রাজনৈতিক কারণে যদি কেউ মারা যেত, তাদের হয়তো গিয়ে চাকরি দেওয়া হতো। আজকে তার পরিবারের অবস্থাটা ভাবুন। একটা দীর্ঘদিনের টিচার ছিল, একটা সম্মান ছিল, সেই গ্রাম অঞ্চলে কেউ বুঝবে না। সেই চাকরিটা যখন কেড়ে নেওয়া হলো, হাই স্কুলের চাকরি, 11-12 পড়ান তিনি, একটা দেখুন, একটা নিজে ফিল করতে পারি না বলে আমরা বুঝতে পারি না। একটু ভাবুন তো, যে চাকরি করছেন 10-12 বছর, স্কুলে সব মানে এলাকার বা স্কুলের আশেপাশে সবাই জানে উনি টিচার। তারপরে একদিন শুনলেন ওনার চাকরিটা নেই, উনি আর টিচার নয়। যারা লোন করেছে, যারা বিভিন্নভাবে কারো কাছে টাকা ধার নিয়ে বাড়ি করছে বা এইসব জাতীয় করছে, তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেউ মনে করুন এখান থেকে উত্তর 24 পরগনা থেকে কেউ মুর্শিদাবাদে গিয়ে চাকরি করছে, ওখানে মনে করে লোন করে বাড়ি করছে, সেই সময় চাকরিটা চলে গেল, তার অবস্থাটা কি হবে? এই কথাগুলো কেন বলছি জানেন? এই কথাগুলো আজ ওই চাকরি হারা যুবকের হলো, আজকে আমাদেরও তো কারো হতে পারে। আমার তো অনেকেই ফোন করে, দাদা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, ঘুম হয় না, নানান রকম বাজে চিন্তা হয়, মনে হয় যেন মরে যায়, বোঝায় যে আসবে। এই লাইভের জন্য অনেকেই রিকোয়েস্ট করে, দাদা একটা লাইভ করুন, আপনার লাইভগুলো কিছু না কিছু ভালো লাগে। কেন এই জায়গাটা তৈরি হবে বলুন তো? আজকে মন্ত্রীদের যে তাদের মন্ত্রীদের জীবন, চলাফেরা, হেলিকপ্টারে যাওয়া, দিল্লি যাওয়া, আমরা কি কোনো হিসেব চাই কোনোভাবে? তাদের বেতন বেড়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে আজকে বেতন, আমরা কি হিসেব চাই? আমরাই তো তাদেরকে ভোট দিই, একটা এমএলএ এমপিকে, তারপর এমএলএকে খুঁজে পাই আমরা। গণতান্ত্রিক সিস্টেমের ভুলগুলো দেখুন, সেই এমএলএ কি আর খুঁজে পাই আমরা? সেই এমপি কোথায় কোন লটে কি খরচ করছে আমরা কি আর জানি? আমাদের একটা ব্রিজ প্রয়োজন, আমাদের এমপি কি গিয়ে দিল্লিতে বলছে না। আর আমাদের মনে করুন, আমাদের সাব ডিভিশনালে ম্যাক্সিমাম মানুষ এই প্রতিবাদটুকু জানে না, তো ব্রিজটা পাচ্ছি না। তাদের জীবন চলছে, তাদের মাইনে বাড়ছে, তাদের একটা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করছে আমাদের ভোট পেয়ে, আর আমরাই বঞ্চিত থেকে যাচ্ছি। আজকে কত লক্ষ, পুরো সেন্ট্রাল স্টেট মিলিয়ে কত লক্ষ শূন্যপদ শিক্ষকের পদে খালি আছে। শিক্ষক নিয়োগে এত উদাসীনতা কিসের? বুঝতে পারি না, সেন্ট্রাল হোক আর স্টেট হোক, শিক্ষক নিয়োগে এত উদাসীনতা কিসের? পুলিশ নিয়োগ করতে পারছেন রাজ্যের মধ্যে, বিএসএফ নিয়োগ করুন, আর্মি নিয়োগ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্যের আইন, মানে রাজ্যের শান্তি শৃঙ্খলা, মানে মানুষেরকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা শয়ে হাজারে পুলিশ রিক্রুটমেন্ট করছেন, কিন্তু বছরে বছরে শিক্ষক নিয়োগ করতে এত অনীহা কেন, এত উদাসীন কেন? মানুষকে শিক্ষিত হয়ে যাবে তাই, আর শিক্ষিত হলে প্রতিবাদটা করবে। আমরা বুঝতে পারছেন কিভাবে আমাদের ঘাড়গুলো ভেঙে দিচ্ছে। এই পড়াশোনার লাইনে এসে পড়াশোনা করে আন্দোলন করতে হচ্ছে, যোগ্যতা অর্জন করে, পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করে নিয়োগের জন্য আন্দোলন করতে হচ্ছে। আজকে তারা পড়াশোনা না করে বিভিন্ন নেশাসক্ত হয়ে যুব সমাজ যারা মুখ থুবড়ে পড়ছে, তাদের মতো করতে চাইছে কি পরোক্ষভাবে, যে এইসব লাইন ছেড়ে এইসব কাজে যুক্ত হও। কেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত উদাসীনতা? প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে ওবিসি নিয়ে তো কোনো বাধা নেই। আমাদের মাস্টারমশাই কল করছে, সুব্রত চন্দ্র বিশ্বাস, চালিয়ে যাও, সাফল্যের জন্য অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, সাফল্য আসবে। আমরা একসাথে ডিএলএড করেছি, ও 2017 সালের আর 2014 শেষ নিয়োগে অংশগ্রহণ করেছে, ভালো নাম্বার, কিন্তু 2014 পায়নি, 17 কিন্তু পেয়ে স্যার হাওড়া জেলায় কর্মরত। তারা কিন্তু এইরকম অনেক স্যারেরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে যে এত দেরি করছে কেন, 2.5 বছর হয়ে গেল, আমরাও তো চাই, আমরা তো সরকার বিরোধী নয়, অনেক শিক্ষকরা আছেন বলছেন, দেখে এইভাবে নিয়োগটা কেন করছে না? প্রাইমারিতে একটা বড় সংখ্যক নিয়োগ দিয়ে এটা বের করলে তো আর কেউ টেট পাস থাকবে না, আর টেট পাস না থাকলে কেউ আন্দোলনে আসবে না, তাহলে আন্দোলনও আর কোনো জায়গায় পুলিশেরও এত প্রয়োজন হবে না। তা মেন জায়গায় গোড়াটা দেখা হচ্ছে না কেন? আজকে ভাবুন তো, আজকে আপনি কি ভালো আছি?
এই কথাগুলো কেন বলছি? আজকে রাতে তো ঘুমিয়ে কাল রাতে নাও উঠতে পারি, এটা তো হতে পারে। আদৌ কি ভালো আছি আমরা? মস্তিষ্কের রক্তক্ষরণ কখন হয়? যখন বারে বারে আমরা টেনশন, বারে বারে আমরা মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা, ডিপ্রেশন, অবসাদ, এই থেকেই তো মস্তিষ্কের রক্তক্ষরণ হয়, টেনশনের মাত্রা যখন বেড়ে যাবে। আজকে সোরেন স্যার মারা গেছে, আগামী দিন তো অন্য টেট পাস মরতে পারে। এর জন্য দায় কে নেবে? শিক্ষার ক্ষেত্রে কেন উদাসীনতা? প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কেন উদাসীনতা? কোনো মন্ত্রীদের মুখ থেকে শুনেছেন যে এই প্রাইমারি স্কুলগুলো নিয়ে আমাদের ভাবতে হবে? বড় বড় বাস বোঝাই করে মন্ত্রী থেকে শুরু করে আমাদের ছেলেদের সব বড় বাস বা প্রাইভেট গাড়িতে করে তাদের বেসরকারি স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের আপনাদের মতো শিশুরা স্কুলে যাচ্ছে, শিক্ষক নেই, 4, 5, 6 পর্যন্ত পড়ে তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে। পড়াশোনা ছেড়ে দিয়ে তারা কি করবে? পড়াশোনা না থাকলে, শিক্ষা না থাকলে তারা বিভিন্ন অসামাজিক কাজকর্মে ঢুকে পড়ছে। আজকে সংখ্যালঘুদের কথাও আমি একটু হালকা বলবো। যেখানে টানা সংখ্যালঘু রয়েছে, যেখানে পুরো হাফিজুল ইসলাম স্যার, উনি হাই মাদ্রাসায় চাকরি করেন, লাইভটা শেয়ার করে দিতে বলছেন। অনেকে আছেন যারা অলরেডি টিচার, তারাও কিন্তু ওই লাইভ দেখেন। স্যার লাইভটা শেয়ার করে দিতে সবাই দেবেন। যেখানে মাইনরিটি বা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায় আছে, আচ্ছা তাদেরকে বোঝাতে চাই আমি একটু হলেও, তাদের ছেলেমেয়েরা 4, 5, 6 এই পর্যন্ত পড়াশোনা করবে, করে তারা তামিলনাড়ু কিংবা মহারাষ্ট্র কিংবা গুজরাট কিংবা কেরালায় চলে যাবে, গিয়ে কাজ করবে। বিভিন্ন পড়াশোনা যেহেতু নেই, অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়বে, বিভিন্ন কেসকাবারি হবে, এই সব এতে জড়িয়ে পড়ছে, পড়াশোনা থাকছে না। মুসলিম ভাইদের তো এই অবস্থা। যারা লড়াই করে পড়াশোনা করছে তাদের এই রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আজকে তারা যদি চাকরি পায়, কোনো একটা বাড়ির ছেলে, প্রথম মনে করুন বংশে কেউ একজন শিক্ষকতার পেশায় যুক্ত হলো, তার পরিবারটা কিন্তু বাঁচবে এবং সে 8, 10টা 5টা পরিবারকে বোঝাতে পারবে যে এই লাইনটা আসুন। তাহলে তো শুধু আমার নিজের পরিবার নয়, পাশাপাশি অন্যান্য ছেলে মেয়েদেরও কিন্তু উদ্বুদ্ধ করা যাবে। অন্যান্য পরিবার, যে ছেলেটা বাইরে কাজ করতে যাচ্ছে 4 পাস করার পর কি 6, 7 পাস করার পর, তাকে হয়তো বোঝানো যাবে, ভাই তুই ও কাজটা করিস না, অন্তত এই পড়াশোনাটা কর, দেখ আমাদের মতো হতে পারবি। যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয়। গরুকে আদৌ লাথি মারছে, সব তো অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভোটের আগে 2-1 জন লড়াই করতে গিয়ে মারা যাবে, এই নিয়ে সহানুভূতি আদায় হবে, ভোট উতরে গেলে সব থেমে যাবে, চাকরি বাকরি দিয়ে। আজকে যে শিক্ষকটার ছোট্ট বাচ্চা কে রেখেছে, যে মারা গেল স্ত্রীকে রেখে, তার ফ্যামিলির অবস্থাটা কি ভাবুন তো। আজকে ফিল করতে পারছেন? আজকে তার হয়েছে, আজকে আমাদেরও তো কারোর হতে পারে। 19 তারিখে এত কথা বলার একটাই কারণ, বারবারই বলছি, সরকার আমাদের সাথে কিন্তু খেলছে এটা নিয়ে। আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, বারবার বলছি, এর মধ্যে কেউ রাজনীতি খুঁজতে আসবেন না। অনেকেই রাজনীতি নিয়ে চর্চা করেন। আমাদের ভোটের বিনিময়ে কিন্তু আজকে সরকার আছে, একটা সরকারকে বের করে দিয়ে আরেকটা সরকারকে এনেছি। আমাদের প্রত্যেকেই ভোটের কারণে কম বেশি প্রত্যেকেই কিন্তু সাপোর্ট করেছি আমরা, এই দীর্ঘদিন বঞ্চিত করে রাখার জন্য নয়। তখনও কিন্তু একটা দুর্নীতি চারিদিকে দেখেছিলাম আমরা, রেশন দুর্নীতি থেকে শুরু করে। তার ফলে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনের বিকল্প হিসেবে এই সরকারকে কিন্তু আনা হয়েছে। তাই বলে নিজের ইচ্ছে খুশি মতো এই সরকার চললে তো হবে না। আজকে আমি এই কথাগুলো বলছি, হয়তো আমার বিরোধিতা আসবে, কিন্তু ওতে ভয় পাই না। সবাই জানে ভালো করে যে প্রাইমারি শিক্ষক নিয়োগটা প্রত্যেকেই, আমার কাছাকাছি আমার ফ্রেন্ড লিস্টে অনেক নেতা মন্ত্রীরা আছে, অনেক ভিআইপি মানুষ আছে, তারাও জানেন ভালো করে যে 2022-এর টেট এরা অনেকদিন ধরে আন্দোলন করছে। তারাও বলে বারে যে তোদের নিয়োগটা দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী কবে বুঝবেন জানি না। তাই আমাদের পর্ষদ বা বিকাশ ভবন যেখানে যাই না কেন, সেখান থেকে শিক্ষামন্ত্রীকে বলা হবে, শিক্ষামন্ত্রী কি পদক্ষেপ নেবেন সেই অনুযায়ী কিন্তু আমরা 19 তারিখে বাড়িতে আসবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যদি পাশে থাকেন ছিনিয়ে আনতে পারবো, আর শূন্য পদটা জেনে আসতে পারবো যে কত সংখ্যক শূন্য পদ আছে। আর যদি আপনারা পাশে না থাকেন, তাহলে কিন্তু এ যাবৎকালের মতো এই শেষ আন্দোলন। তারপর 5,000 হোক, 7,000 হোক, আর 17,000 হোক, এই শূন্য পদে কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে হবে। তারপর পাবেন কি পাবেন না আপনাদের উপর নির্ভর করছে। একটা প্রতিরোধ গড়ে তুলুন, যার 29 স্কোর সেও পাক, যার 22 স্কোর সেও যাতে পায়, তার জন্য একটা শূন্য পদ দাবি করুন প্রত্যেককে। যারা টেট উত্তীর্ণ নয় তারা জানে, তারাও লাইভ দেখে, তাদের কষ্টটা অন্য জায়গায়। যারা টেট পাস করে থেকেও যারা বাড়িতে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি 19 তারিখে পথে আসুন। 11টায় শিয়ালদায় আসুন, শিয়ালদায় সাউথ গেটে 11টায় আসুন, বেলা 11টায়। কোনো কথা হবে না। আজকে খেলা দিবসে বলছি, আবারও বলছি, খেলা হবে একদম। মুর্শিদাবাদ জেলার থেকে দেখছি ছাত্ররা বাইরে রাজমিস্ত্রির কাজ করছে, সত্যি তাই। আজকে আমার কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হলো, সে তামিলনাড়ুতে কাজ করে, সে কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছে আন্দোলনে আসবে বলে। দাদা অপেক্ষায় ছিলাম। আজকে একজনের সাথে কথা হচ্ছিল, হাওড়া জেলায় আজাহার ভাই, বাবা মারা গেছে 10 বছর আগে, মা হঠাৎ করে পড়ে গিয়ে এই রিসেন্ট মা মারা গেছে। দাদা আমি একা হয়ে গেছে, খুব ডিপ্রেশনে আছে দাদা, খুব ডিপ্রেশন। দাদা কি হবে একটু বলো না দাদা। বলুন এই অবস্থাগুলো যদি একটা ফিক্সড, যদি একটা শিক্ষকতার পেশায় ঢুকতে পারে, তো সে একটা ঠিকঠাক একটা ইনকাম সোর্স হলো, মানসিক শান্তি হলো, একটা এস্টাবলিশড হলো, নিজের স্বপ্নটা পুরো হলো, নিজে গুছিয়ে নিয়ে একটা বিয়েটা করে একটা ভালো পথে যেতে পারে, একটা সুস্থ জীবনযাপন করতে পারে। এইটুকু যদি সরকার আমাদের না করার পথ তৈরি করে দিতে পারে, তাহলে কিসের সরকার, কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র? ভাবুন তো, গণতন্ত্রের মিনিংটা আগে বুঝুন আপনারা। গণতন্ত্রের কথার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। মানুষ ভোট দেবে, যে দল মানে সংখ্যা গরিষ্ঠ হবে সেই দল সরকার গঠন করবে, মানুষের স্বার্থে কাজ করবে। আদৌ কি হচ্ছে কি? একদম স্যার, ইচ্ছে আছে, আবিজুল স্যার বলছেন ইচ্ছে আছে যাব। অনেক প্যারাটিচার ভাইদের মানে স্যারদের বলবো, প্যারাটিচার ম্যাডামদের বলবো, অনেকেই যোগাযোগ করেছেন, প্রত্যেকেই আসুন, একটা ঐতিহাসিক অবরোধ গড়ে তুলুন।
আর এটা কোনো মঞ্চের নয়, এটা কোনো সংগঠনের নয়, সম্পূর্ণ অরাজনৈতিক 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হতে চলেছে। শুধু সরকারের কাজ নয় যে বিরোধীরা কি বলছে সেই বিরোধীদের কথার উত্তর দিয়ে দিয়ে চলা, এটা তো সরকারের কাজ নয়। এখন তো বিরোধীরা আমাদের নিয়েও কোনো কথা বলে না। আমি আমার লাইভটা প্রত্যেকেই দেখবেন, আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না। এখন বিরোধীরা কিন্তু প্রাইমারি নিয়োগ নিয়ে কথা বলে না, বলছে না, যা বলছে সেই কথাগুলোর বিপক্ষে বা যুক্তি দিয়ে তারা অন্য শাসক দল বলছে। মাঝে মাঝে অনুদান দেওয়া হচ্ছে, সাইকেল দিচ্ছে, সব দিচ্ছে, কন্যাশ্রী, খুব ভালো কথা, কিন্তু স্কুলে শিক্ষকের খুব অভাব। আর শিক্ষক না থাকলে শিক্ষার্থী কি করে আসবে? আজকে সামনের দিনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখুন আপনারা যদি আন্দোলনে না আসেন, প্রাইমারি স্কুল বলে এখান থেকে 2-10 বছর পরে গিয়ে দেখবেন প্রাইমারি স্কুলের সংখ্যা নেই। কারণ শিক্ষার্থী না থাকলে কেন সরকার ইচ্ছে করে স্কুলগুলো খুলে রাখবে? তখন যে স্কুলে 2টো মাস্টার আছে, কোনো শিক্ষার্থী 20 জন শিক্ষার্থী আছে, তাদেরকে নিয়ে একটা অন্য স্কুলে নিয়ে আসবে, কেন স্কুল চালাবে? সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। অলরেডি 30 থেকে 40টা স্কুল এই অবস্থায় চলে এসেছে। কোনো পরিসংখ্যান পাবেন না খবর কাগজে, কিন্তু বাস্তবে আরটিআই করে দেখুন, সব দেখতে পাবেন। এবং আপনার বাড়ির পাশে প্রাইমারি স্কুল কথাটা ভাবুন, দেখলে বুঝতে পারবেন। যদি বড় সংখ্যক 40,000 থেকে 50,000 শূন্য পদে সরকার যদি প্রত্যেকটা জেলায় 2,000 করে ভ্যাকান্সি ক্রিয়েট করতে পারে, যে এবারে আমরা দেবো, বিহার পাচ্ছে, আমরা পারবো না কেন? তাহলে কিন্তু একটা স্কুলে, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা ভালো শিক্ষক যাবে এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। কেন বলুন তো? একটা কথা সবাই একটু ভালো করে বুঝুন তো। আজকে আমরা 2010-এ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভেবেছিলাম যে একটা সরকার আছে, প্রত্যেকবার এসএসসি হতো, কম হোক বেশি হোক, খারাপ বলবো না, আমরাও চেয়েছিলাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসএসসি লাইনটা যাবো, টেট পাস দিয়ে টেট করবো। কিন্তু 2010, 11, 12, 13 তারপর থেকে কিন্তু একটা রেগুলার নিয়োগ কিন্তু আর হচ্ছে না, ইরেগুলার হয়ে যাচ্ছে, বিভিন্ন আইনি পথে আটকে যাচ্ছে। আজকে মন্ত্রীরা কেন, যারা শিক্ষামন্ত্রী সচিব, তারা কেন স্বতঃস্ফূর্তভাবে দেখছে না যে প্রাইমারি নিয়োগগুলো দরকার? এরকম কেন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াতে হবে, কান্নাকাটি করতে, ভিক্ষা চাইতে হবে কেন? এই সিস্টেম তো সে কথা বলে না। এখানে তো ভিক্ষা চাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা স্কুল বন্ধ হচ্ছে, আপনার আমার প্রতিবাদ করার কোনো জায়গা নেই। আপনার আমার প্রতিবাদ করতে পারবো না। আমরা যে ট্যাক্স দিই, প্রত্যেকেই ট্যাক্স দিই, একজন করে কিন্তু 100 জন, আর 100 জন করে কিন্তু 1000 জন, লাখ জন, কোটি জন আমরা ট্যাক্স দিই। সেই ট্যাক্সের পয়সায় তো সরকার চলে। আপনাদের আমাদের যে মাইনে দেবে, স্যালারি দেবে, সেটাও কিন্তু কেউ বাড়ি থেকে এনে দেবে না। কোনো মন্ত্রীর বাড়ির কিন্তু বাড়ির অর্থ, জমানো অর্থ থেকে কিন্তু কারো স্যালারি হবে না। আমি বলতে পারবো না। একটা বিধায়ক, একটা মেম্বার অফ পার্লামেন্ট, একজন এমপি, তাদের জীবনধারাটা দেখুন, তাদের সারা জীবনের সিস্টেমে কত কি দিচ্ছে তাদেরকে, সারা জীবনে এমপি না থাকলেও। আমরা তো সেটাও চাইছি না। আমরা চাইছি যে স্কুলগুলো বাঁচানো হোক, প্রত্যেকটা সরকারি স্কুলে শিক্ষার্থী আসুক, যাতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের, গরিব ঘরের ছেলেরা, মেয়েরা যারা পড়াশোনা করতে পারে, যারা স্কুল ছুট না হয়, যারা পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্মে যাতে না জড়িয়ে পড়ে, সেই জন্য সরকারি প্রাইমারি বিদ্যালয়। আর্টিকেল 21A, দ্য ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন, সেটা সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে পশ্চিমবঙ্গে। পাশের রাজ্য বিহারের মতো একটা গরিব রাজ্য, সেখানে টেট পাস হলেই নিয়োগ হচ্ছে। হাজার হাজার আমাদের বাঙালিরা সেখানে গিয়ে টেট উত্তীর্ণ হয়ে সেখানে চাকরি করছে। সমীক্ষা করুন, কেন আজকে আমাদের আন্দোলনের জন্য রাজপথে আসতে হবে? কেন একটা ছেলে, সে হ্যান্ডিক্যাপ, উত্তরবঙ্গ থেকে সারা রাজ্যে, উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে আদিত্য, হাত বেঁকে থাকে, তার বাবা ছাড়া চলতে পারে না, কেন তাকে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে সারা রাত ট্রেনে থেকে লোকাল বগিতে তার ভোরবেলা শিয়ালদায় আসতে হবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, মিছিলের জন্য? কেন এটা করতে হবে? অন্য প্রতিবন্ধীরা যারা রাস্তায় ভিক্ষা করছে, যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করছে, পড়াশোনার মধ্যে নেই, তেমন থাকলে কি ভালো হতো? মাসে মাসে 1000 টাকা করে দেবেন প্রতিবন্ধী কোটায় না? যে ছেলেটা প্রতিবন্ধী হয়ে সাধারণদের সাথে মতো পড়াশোনা করে রাজ্যে সে টেট পাস হয়ে এখন চাইছে তার স্বপ্ন পূরণটা হোক, সে শিক্ষকের পেশায় যাক। আজকে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা রাইট টু এডুকেশনে, আপনার শিক্ষার অধিকার আইনে প্রতিবন্ধীদের কত রাইট লেখা রয়েছে। সেই প্রতিবন্ধীরা আন্দোলন করতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে, শয়ে শয়ে মাইল পেরিয়ে তারা একটা ট্রেনে সারা রাত, সারাদিন থেকে ভোরবেলায় নামতে হচ্ছে অস্বাস্থ্যকরভাবে। সেই প্রতিবন্ধীকে ধরে নামাতে হচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে, যে প্রাইমারি শিক্ষক নিয়ে ভাবে। আমরা এত করছি, কেউ দেখতে পাচ্ছে না, মানে লাইভে কেউ দেখতে পায় না। তাহলে কেন নবান্নে ডাকা হচ্ছে না 5-7 জনকে, যে আপনাদের দাবিগুলো বলুন তো কি হয়েছে? যেখানে ঘা হচ্ছে সেখানে মলম দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে মারা যাচ্ছে রাজনৈতিক হিংসার কারণে সেখানে গিয়ে একটা চাকরি দেওয়া হচ্ছে, ভিক্ষা হচ্ছে এগুলো। আজকে প্রতিবন্ধী ছেলেরা যে টিকিট কেটেছে আসার জন্য, যে প্রতিবন্ধী মেয়েটা দিনাজপুর থেকে আসছে, তার কি আসার কথা ছিল এখানে? কেন বলা হচ্ছে না যে তোমাদের আন্দোলন করার দরকার নেই, আগস্ট মাসের লাস্টে কি সেপ্টেম্বর মাসের লাস্টে আমাদের এত ভ্যাকান্সিতে নিয়ে করার চেষ্টা করছে, আমাদের চিন্তা করার দরকার নেই? এই মানবিকতাটা কেন আসে না? 1,10,000 করে টাকা দিয়ে আমরা পুজো কমিটিকে দিচ্ছি, কত টাকা যাচ্ছে? পৌরসভায়, পঞ্চায়েতে আলাদা আলাদা করে কিন্তু টাকা বরাদ্দ থাকে সরকারিভাবে, সেখানেও আলাদা আবার বুথ ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে, তাদের টাকা যাচ্ছে। যারা বলে সরকারের পক্ষে কথা বলি, আজকে লাইভটা দেখে নেবেন, কথাগুলো ভুল নয়। হয়তো আমার সামনে অনেকে হয়তো খারাপ ভাবছে, যারা সরকারি আধিকারিক বা সরকার শাসকের দলের লোক, কিন্তু আপনারা ভাবুন না কথাগুলো ভুল বলছে কিনা। 2022 সালের 28শে সেপ্টেম্বর নোটিফিকেশন এসেছিল, আর আজকে 2025 সালের 16ই আগস্ট খেলা হবে দিবস। বিলকিস পারভিন বলছে একজন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হলে
নিয়োগ দিলে প্রতি মাসে স্যালারি দিতে হবে, সেই টাকায় অনেক পরিবারের ভাতা দিতে পারবে। তাহলে আলটিমেটলি সরকারের প্রফিট, শুধু সরকারের কি করে গদি টিকবে সেই চিন্তা করলে তো হবে না। স্কুল বাঁচাতে হবে, প্রত্যেকটা প্রাইমারি স্কুল বাঁচাতে হবে। আগামী দিনে আপনার আমার মতো ঘরের সন্তানরা তারা কিন্তু প্রাইমারি স্কুলে পড়বে, আর স্কুল না থাকলে বেসরকারি স্কুলটা কম্পালসারি হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাচ্ছে একের পর এক। আগে প্রাইমারি স্কুলে ঝড় হতো, এত স্টুডেন্টের আওয়াজ হতো, পাশ থেকে যাওয়া যেত না। আর আজকের অবস্থাটা দেখুন তো। আর বেসরকারি স্কুলে ওগুলোকে ভর্তি করছে, বেসরকারি স্কুলে যে টিচারগুলো তাদের কোয়ালিফাই দেখুন, আর আপনারা যারা টেট পাস করে আছেন তাদের কোয়ালিফাই এটা দেখুন, আপনাদের যোগ্যতা দেখুন, দুটো যোগ্যতার পার্থক্য করুন। বেসরকারি স্কুলে ম্যাক্সিমাম টেট কোয়ালিফাইড নয়, ম্যাক্সিমাম পূর্ণ প্রশিক্ষিত নয়, ম্যাক্সিমাম এমএ বিএড নেই, কারো এমএ নেই। সেখানে দিচ্ছে একটা মাসিক ভিত্তিক টাকার ভিত্তিতে ছেলে এমএ ইংলিশ শিখছে, না ইংলিশ শিখছে, বাংলা ভাষা আন্দোলন হচ্ছে চারিদিকে। আর যেখানে বাংলা শেখানো হবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেদিকে তারা লক্ষ্য নেই। নিজের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়া হচ্ছে। কথা বললে তখন তুমি বিরোধী। আমি বারবার বলছি, প্রত্যেকে, আমাদের ভোটে এই সরকার নির্বাচন হয়েছে, আমাদের প্রত্যেককে অন্তত এই ভ্যাকান্সি দিয়ে প্রত্যেকে নিয়োগ দিতে হবে। প্রয়োজনে আবার ভোট দেবো আমরা। আমরা কোনো পার্টি নয়, কোনো রাজনৈতিক দলের নয়। আমাদের সরকার, যে সরকার আমাদের পাশে থাকবে তাদের সাথে থাকবো। আমাদের যদি বড় ভ্যাকান্সি দিয়ে না নিয়োগ করা হয়, আমরা যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারি। আর এবারের বিধানসভা ভোটটা কিন্তু একটু অন্যরকম। লাইভ ইউটিউবে যাবে, বিভিন্ন ক্ষেত্রে যাবে, অনেকেই দেখবেন। আর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ও দেখবেন লাইভ দরকার ইউটিউবে, যে আপনার কথা ছিল বছরে ন্যূনতম 2 বার নিয়ে কোনো টেট পাস বসে থাকবে না। সেই কথা রাখতে পারেননি। কেন রাখতে পারেননি? সেই ব্যর্থতা আপনাদের, চরমতম ব্যর্থতা। প্রত্যেকে 19 তারিখে আসুন নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। কেউ যদি আটকায়, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করুন, কিচ্ছু হবে না। লড়াই করুন। মানুষের জীবনে একটাই, লড়াই করুন। মৃত্যুর পরে আর জীবন নেই। দেবী রানী লাইভটা দেখছে, তার বাবা কিন্তু 1 মাস আগে হারিয়ে গেছেন। হয়তো ভালো জায়গায় ট্রিটমেন্ট করতে পারতো। বাবা 2-3 বার এসছে কলকাতার রাজপথে আন্দোলন করতে মেয়েকে নিয়ে। বাবা আমাদের জন্য ভিডিও করে দিয়েছে, দেবী রানীর বাবা হলদিয়া থেকে। তার বাবা কিন্তু 1 মাস আগে মারা গেছেন। অতৃপ্ত আত্মা, যে আমার মেয়েকে দেখে যেতে পারলাম না। একটা নাবালক মেয়ে, তার বয়স হয়নি, কেমিস্ট্রিতে পড়াশোনা করে, তাকে রেখে কিন্তু বাবা হারিয়ে গেছে, তার বাবা হারিয়ে গেছে। সেও কিন্তু আন্দোলনে আসছে। সে একটা ল্যাবে কাজ করে, দেবী রানী। সে ল্যাব থেকে একটা বেলা ছুটি চেয়েছে, যে স্যার দাদা একটা বেলা ছুটি দিন, আন্দোলনে যাবো। সেখান থেকে ছুটি পারমিশন হয়েছে, মেলা হয়েছে ছুটিটা। তাহলে আপনারা পারবেন না কেন? যারা শুধুমাত্র ইন্টারভিউ পড়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, স্বপ্ন যদি বাস্তবায়িত করতে যান, এখানে নো কমান্স, নো অ্যাসোসিয়েশন, প্রত্যেকে একসাথে আছি আমরা। এই আন্দোলনে যারা যাবে তারা দেখতে পাবে, বাইরে থেকে কোনো ঝামেলা নেই, প্রত্যেকে আমরা একসাথে আছি, হাতে হাত ধরে লড়াই হবে। এখানে সাধারণ চাকরি প্রার্থীরা পথে আসে, একটা অবরোধ করতে হবে, একটা সাধারণ মানুষকে সমস্যা না করে আমাদের বসবো। কোনো পর্ষদ হোক, বিকাশ ভবনে হোক, কাউকে ঢুকে গেলে কাউকে বেরোতে দেবো না। খাওয়ার ব্যবস্থা করে দেবো পর্ষদের ভিতরে, এপিসি মানে বিকাশ ভবনের মধ্যে খাবার পাঠিয়ে দেবো। খাবার খান আমরা, রাত কাটান এখানে, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়ে শূন্যপদ না জানানো হচ্ছে। শূন্যপদ কথা মাথায় রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে উঠবো না। একজন শিক্ষক শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে। একজন শিক্ষক শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী একজন শিক্ষক তৈরি করতে পারে। সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের কেন এত উদাসীনতা? এই এলিমেন্টারি এডুকেশন প্রত্যেকটা ডেভেলপমেন্ট কান্ট্রি, জাপান থেকে, জার্মানি থেকে, রাশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ডেভেলপ কান্ট্রি, মানে উন্নত দেশ, তারা কিন্তু এলিমেন্টারি এডুকেশনটাকে দেখে নিচ্ছে কোন শিক্ষার্থীর কি ক্ষমতা আছে। আর আমাদের উন্নয়নশীল দেশ, আমাদের হিউম্যান রিসোর্স, যে কোন মানুষের ব্রেনে কি আছে। আজকে ভাবুন তো, প্রত্যেকটা ট্রফি এই অলিম্পিক হয়, চায়না কেন নিয়ে যায়? জাপানের মতো একটা ছোট দেশ, ইন্ডিয়া থেকে কত ছোট ভেবে দেখুন তো জাপান। সেখানে অলিম্পিকের ম্যাক্সিমাম প্রাইজগুলো ওখানে যায় কেন? তারা হিউম্যান রিসোর্স, এই মানব সম্পদকে কিন্তু তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এখনো ব্যবহার করছে, সামনের দিনেও ব্যবহার করবে। মানব সম্পদকে তারা কাজে লাগায়। আমাদের দেশে মানব সম্পদের কিন্তু কাজে লাগায় না। 1-2 জন নিজের লড়াইয়ে যদি অলিম্পিক থেকে কোনো ব্রোঞ্জ বা কোনো রূপো নিয়ে আসে, তাকে নিয়ে কিন্তু আমরা মাতামাতি করি। কিন্তু সরকার তৈরি করে দেয় না যে এই ছেলেটার মধ্যে ভালো, তার ডেপথ আছে, এই ছেলেটার সামনের দিন এই হতে পারে, একে কাজে লাগানো যাক। এটা কিন্তু আমাদের দেশে হয় না। এই জন্য কিন্তু আমরা উন্নয়নশীল হয়ে আছি, জানি না কবে উন্নত হবো। জাপান পাচ্ছে, রাশিয়ার মতো দেশ পাচ্ছে, চীন সবকিছুতে এগিয়ে। কেন? তাদের এই রিসোর্স, মানবিক সম্পদ, যেটা মানুষের সম্পদ, এই সম্পদটা তারা কাজে লাগায়, প্রত্যেকটা ব্রেনকে কাজে লাগায়। আর আমাদের দেশে এলিমেন্টারি এডুকেশন, এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা কারণ নেই, যে এডুকেশনের মাধ্যমে আগামী দিনে বড় বড় ব্রেন তৈরি করা যাবে। যে ছেলেটা ব্রেন আছে, সে যদি স্কুল শুরু হয়ে যায়, তাকে যদি ঠিকঠাক মনোবিজ্ঞান সম্মত শিক্ষা না দিতে পারি, সে তো হারিয়ে যাবে স্কুল থেকে, কোনো আকর্ষণ পাবে না। তাহলে ওই ব্রেনটা চাপা পড়ে গেল। আগেরকার দিনে কেন তৈরি হতো বিভিন্ন মনীষীদের? রবীন্দ্রনাথ থেকে, শরৎচন্দ্র থেকে শুরু করে, নেতাজির মতো মহান বীর থেকে শুরু করে কেন তৈরি হতো? এখন কি এমন তৈরি হয়? বলুন তো, কেন হয় না? আমরা সঠিক শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। আর এক শ্রেণীর মানুষ চাইছে যুব সমাজ হারিয়ে যাক, বিভিন্ন নেশাসক্ত হয়ে যাক, যাতে লড়ার ক্ষমতা না থাকে। আর শিক্ষক নিয়োগের উদাসীনতা থেকে আমরা বুঝতে পারছেন যে শিক্ষায় শিক্ষিত করলে সমাজ শিক্ষিত হবে, প্রতিবাদ করার কণ্ঠটা বেড়ে যাবে। তাই নিয়োগের এই সমস্যাটা তৈরি হয়ে আছে। আবার বলছি বারবার যে আমরা বিরোধিতা করা, কোনো রাজনৈতিক বিরোধিতা করা কোনো রাজনীতির মদতপুষ্ট নয়, কোনো বিরোধী রাজনীতির মদতপুষ্ট নয়।
সম্পূর্ণ আমাদের দুঃখ কষ্ট বেদনা থেকে এই কথাগুলো বলা। আমাদের নিয়োগ দিয়ে দিলে যারা এর আগে আন্দোলন করেছে, যারা নিয়োগ পেয়েছে, তারা কিন্তু আর কোনো আন্দোলনের পথে নেই। তারা কিন্তু স্বাভাবিকভাবে স্কুলে যাচ্ছে, শিক্ষার্থীদের শেখাচ্ছে, বাড়ি বাড়ি শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা করছে স্কুলে। আমরাও চলে যাব, কিন্তু আমাদের যত দিন যাবে তত কিন্তু আমাদের প্রতিবাদের ভাষাটা আরো কঠিন থেকে কঠিনতর হবে। সেটা কিন্তু অনেক সরকারি মানুষের কিন্তু শুনতে ভালো লাগবে না। আজকে যে লাইভটা করলাম এই কারণে অনেক চড়া কথা হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু প্রত্যেকের মনে কথাটা কেউ হয়তো সামনে বলে, কেউ হয়তো সামনে বলতে পারে না। এটা ভাববেন ভালো করে। প্রত্যেকের মনে অসন্তোষের যন্ত্রণা আছে, প্রায় 3 বছর ধরে ফেলে রাখা হচ্ছে প্রত্যেকের মনে। এই দিন যত যাবে এই আগুন তত বেরোবে। আজকে আমি লাইভ করছি, আগামীকাল অন্য কেউ লাইভ করবে, আরো বলবে। আর এই প্রতিবাদটা হয়তো কেউ সামনাসামনি করছে না। অনেক সরকারি আধিকারিকের পক্ষ থেকে আমি সরকারি আধিকারিককে বলবো, এই প্রতিবাদটা হয়তো কেউ সামনে করছে না, কিন্তু সবার মধ্যে কিন্তু আছে। সবার মধ্যে কিন্তু আছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দরকার, এসএলএসটি নিয়োগ দরকার, আপার প্রাইমারি দরকার। বিশেষ করে এই টাইমটা প্রাইমারি নিয়োগটা দরকার, সবার মধ্যে আছে। কেউ হয়তো প্রতিবাদ করতে পারছে না পারিপার্শ্বিক চাপে। সবাই চায় আসুন 19 তারিখে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, নো দৃষ্টিভঙ্গি মানে কোন দৃষ্টি আকর্ষণ নয়, দৃষ্টি আকর্ষণ উনি করেছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আজকে লাইভটা দেখুন। যারা বলেন সেইভাবে লাইভ হয় না, সরকারের পক্ষে কথা হয়, লাইভগুলো বলুন। আবারও বলছি, সরকারের পক্ষে নয়, বিপক্ষে নয়, কোনো রাজনৈতিক বিরোধী, কোনো রাজনীতির বিষয় নয়। আমাদের দীর্ঘদিন বঞ্চনার বিরুদ্ধে লড়াই। আর যত দিন যাবে তত এই কণ্ঠগুলো আজকে আমার কাছ থেকে বেরিয়েছে, কালো অন্য কার কাছ থেকে বেরোবে। আর প্রত্যেকে কিন্তু তৈরি, প্রত্যেকে কিন্তু আরো বড় বড় কথা বলতে বাধ্য হবে। আর এইরকম করতে করতে কিন্তু একসময় কিন্তু গণ অভ্যুত্থান হবে, গণ আন্দোলন তৈরি হবে। আর সেই আন্দোলনে কিন্তু বিপ্লব তৈরি হবে, পরিবর্তন আসবে, এটা অবধারিত। কারণ আপনারা জানেন আন্তর্জাতিক পরিস্থিতি, ছাত্র আন্দোলন কাকে বলে। মেরে দিলেও কিন্তু তারা দাঁড়ায় না, এগিয়ে যায়। কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ দিন, আমরা সমস্ত রকম আন্দোলন প্রত্যাহার করব, সমস্ত রকম কথাও প্রত্যাহার করব। আজকে আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। এসএসসি এত আন্দোলন করেছে, তাদের হয়নি একটাই কারণ, তারা হচ্ছে কোর্টের আন্ডারে চলে গেছিল, সুপ্রিম কোর্টের আন্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে চলে গেছিল। সেখানে যোগ্য অযোগ্য কোনো কিছু আলাদা করা হয়নি। তাই অনেক অযোগ্যরাও কিন্তু বঞ্চিত হয়ে গেছে। তারা আন্দোলন করলেও সরকারের কিছু করার ছিল না আমার মনে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। আমাদের ক্ষেত্রে সরকার ইচ্ছে করলে 23টা জেলায় 23 দুগুণ 46,000, 23 দুগুণ 2,000 করে 46,000 কিন্তু নিয়োগ করতে পারবে। হ্যাঁ, স্বস্তি রানী ম্যাডাম বলছে কি চেহারা হয়েছে আপনার, একটু নিজের খেয়াল রাখুন। খেয়াল তো অবশ্যই রাখার চেষ্টা করি, কিন্তু অস্বাস্থ্যকর জীবন, সারাদিন আজকে বসে 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 মোটে নাও 50খানা ফোন রিসিভ করেছি। অনেকে তামিলনাড়ু থেকে আসছে, অনেকে মানে গুজরাট থেকে আসছে, গাড়িতে উঠে দাদা কোথায় যাবো, এমন কিন্তু ফোন আসছে। আপনারা এ যাবৎকালের সেরা একটা অবস্থান দেখবেন বাংলার বুকে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, শারীরিক পরিস্থিতি থেকে মানসিক পরিস্থিতি ভালো না, আসুন এই লড়াইটা করি। ওরা সুখে আছে, ওরা সমস্যা বুঝবে না, ওরা দেখলেও কথা বলবে না, সেই জায়গাটা আসুন। একটা সরকারকে বের করে দিয়ে আরেকটা সরকারকে আমরা এনেছি, প্রত্যেকেই পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু পরিবর্তন আসার পর যে এই অবস্থাটা তৈরি হবে আমরা ভাবতে পারিনি। আসুন একটু বুঝিয়ে দিই যে নিয়োগটা দিন, শিক্ষক নিয়োগটা আমাদের জরুরি, শিক্ষক নিয়োগটা পশ্চিমবঙ্গে দরকার। পশ্চিমবঙ্গে দরকার। কেন প্রতিবাদ করতে হবে, কেন আন্দোলন করতে হবে? আমাদের যদি ভালোই না লাগে আন্দোলনগুলো, তাহলে একটা আলোচনা করুন যে